বিসমিল্লাহির রহমানির রহিম। রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের নাম রেখেছি অ্যাসাইনমেন্ট নামা। তাহলে বুঝতেই পারছো অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি এবং সবশেষে কেমিস্ট্রির অ্যাসাইনমেন্ট লেখা নিয়ে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ। তাহলে অ্যাসাইনমেন্ট কি? নতুন একটা বিষয়, কিন্তু সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট কি একটু করে আমাদের জানা দরকার। অ্যাসাইনমেন্ট হলো একটি কাজ বা কাজের অংশ। এখানে পড়াশোনা এবং মূল্যায়নের অংশ হিসেবে যথাযথ কর্তৃপক্ষে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন। তাহলে এই অ্যাসাইনমেন্টের মোট নম্বর কত? 16 নম্বর। তোমাদের লক্ষ্য কি থাকবে? পূর্ণ নম্বর অর্জন। পূর্ণ নম্বর অর্জনের জন্য সুন্দরভাবেই তোমাদের অ্যাসাইনমেন্টটা লিখতে হবে, যথাযথভাবেই অ্যাসাইনমেন্টটা লিখতে হবে, শুদ্ধভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। তো লেখার জন্য তোমাদের আমি সাজেস্ট করব A4 সাইজ কাগজ ব্যবহার করার জন্য। তবে যদি কারো অর্থনৈতিক সমস্যা থাকে নর্মাল কাগজও ব্যবহার করতে পারো। লেখায় স্ট্যান্ডার্ড স্টাইল গেইন করতে হবে। স্ট্যান্ডার্ড স্টাইল গেইনিংটা তোমার নিজেকেই করতে হবে, প্রয়োজনে একাধিকবার, প্রয়োজনে বারবার লিখেই এটা অর্জন করতে হবে। সবার লেখা সুন্দর নাও হতে পারে, কিন্তু লেখা শুদ্ধ হওয়া চাই, লেখা সুন্দরভাবে লেখা চাই, বোধগম্য করে লেখা চাই, যাতে প্রথম দর্শনে এটা ভালো লাগে, সেভাবেই লেখা চাই। কভার পৃষ্ঠায় তোমাদের একটা সুনির্দিষ্ট কভার পৃষ্ঠা দেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কভার পৃষ্ঠায় তুমি শুধু শিক্ষার্থীর অংশটি পূরণ করবে। শিক্ষার্থীর অংশটি তুমি ইংলিশে পূরণ করবে। সেখানে উল্লেখ করা আছে, যেভাবে উল্লেখ করা আছে শুধু সেভাবে পূরণ করবে। অবশ্যই কাটাকাটি করবে না। যদি কোনো কভার পৃষ্ঠায় কাটাকাটি হয়ে যায়, আরেকটা কভার পৃষ্ঠায় লিখবে, একদম নিখুঁতভাবে সুন্দরভাবে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে কভার পৃষ্ঠাটি এখানে উপস্থাপন করছি। তোমরা কভার পৃষ্ঠাটি দেখো, সেখানে কিভাবে লিখবে সেটা দেখো। কভার পৃষ্ঠায় তাহলে কভার পৃষ্ঠায় প্রথমে কি শিক্ষা বোর্ডের নাম আছে, সেই শিক্ষা বোর্ডের নামটা লিখবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। এটা বাংলায় বা ইংরেজিতে যে কোনো, তোমরা যারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আছো তাহলে বাংলা বা ইংরেজিতে যে কোনোভাবে লিখতে পারো। তারপরে এরপরে লিখবে পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর। তাহলে রেজিস্ট্রেশন নম্বরের জন্য সুনির্দিষ্ট ঘর আছে, সেই ঘরগুলো পূরণ করবে। এখানে লেখা আছে অষ্টম কিংবা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী এই রেজিস্ট্রেশন নম্বরটা লিখবে। রেজিস্ট্রেশন নম্বর লেখার পরে ইংরেজিতে পরীক্ষার্থীর নাম লিখবে। এখানে ইংরেজিতে পরীক্ষার্থীর নাম যথাযথভাবে এসএসসি বা দাখিল পরীক্ষার সনদ অনুযায়ী লিখবে। একইভাবে এসএসসি বা দাখিল পরীক্ষার সনদ অনুযায়ী পরীক্ষার্থীর পিতার নাম লিখবে এখানে। তারপরে একইভাবে পরীক্ষার্থীর মাতার নাম এখানে লিখবে। এরপরে এখানে বিষয় কোড লিখবে। কেমিস্ট্রি প্রথম পত্রের জন্য 176, এটা বাংলা বা ইংরেজি যে কোনো ইয়েতে লিখতে পারো। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য 177। আর এখানে কি লিখবে? এখানে লিখবে যে বিষয়ের নাম। তাহলে রসায়ন প্রথম পত্র হলে রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র হলে রসায়ন দ্বিতীয় পত্র। তারপরে এখানে লিখবে অ্যাসাইনমেন্টের
ক্রমিক নম্বর। তাহলে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর প্রথমে 1 নম্বর অ্যাসাইনমেন্ট, ক্রমিক নম্বর 1, এরপরে যখন 2 নম্বর অ্যাসাইনমেন্ট আসবে তখন ক্রমিক নম্বর 2, এভাবে ক্রমিক নম্বরগুলো লিখবে। যখন যে অ্যাসাইনমেন্ট লিখবে সেই অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর লিখবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম, যেমন অ্যাসাইনমেন্ট 1-এর শিরোনাম হচ্ছে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। সুতরাং এখানে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কভার পৃষ্ঠায় এই অংশটুকু শুধু ফিল আপ করবে, এর নিচে ভুলেও দাগ দিবেন। এরপরে আমি যে কথা তোমাদের বলে শুরু করছিলাম তার বাকি অংশটুকু বলি। তাহলে যে অ্যাসাইনমেন্টটা লিখবে, যে কাগজে যে খাতায় লিখবে, সেটা কাটাকাটি করে খাতা বিশ্রী করবে না। যদি কাটাকাটি হয়ে যায় প্রয়োজনে একাধিক পৃষ্ঠায় লিখে যেটা ভালো সেই পৃষ্ঠাটাই কি করবে, এখানে রাখবে, আর যেটা কাটাকাটি হবে সেটা কি করবে, বাদ দিবে। ঠিক আছে? এরপরে তোমাদের জন্য বেস্ট হচ্ছে কালো কালির কলম ব্যবহার। তোমরা সাইন পেন ব্যবহার করবে না। আর যদি হাইলাইটিংয়ের জন্য প্রয়োজন হয় তাহলে নীল কালিও ব্যবহার করতে পারো। নীল কালির একটা কলম ব্যবহার করতে পারো, একটা নীল একটা কালো কালির কলম ব্যবহার করতে পারো। শুধু কালো কালির কলম ব্যবহার করলেও কোনো অসুবিধা নাই। অ্যাসাইনমেন্ট কাগজের 1 পেজে লিখবে, ফ্রন্ট পেজে লিখবে, ব্যাক পেজে কিছু লিখবে না। যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে ব্যাক পেজে লিখতে পারবে, ব্যাক পেজে লিখতে পারবে না এরকম কোনো নিয়ম নেই। তবে যেটা প্রচলিত হয়ে গেছে সেটা হচ্ছে ফ্রন্ট পেজে লেখা। ফ্রন্ট পেজে লেখা এটা কি হয়ে গেছে, এটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। তাহলে অ্যাসাইনমেন্টে যে পেজে লিখবে সে পেজে প্রয়োজনীয় মার্জিন রাখবে। আমি তোমাদের সাজেস্ট করব যে পৃষ্ঠে অ্যাসাইনমেন্ট লিখবে তার উপরের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি মার্জিন রাখবে, বাম পাশে 1 ইঞ্চি মার্জিন রাখবে, ডান পাশে এবং নিচের দিকে 0.5 ইঞ্চি করে মার্জিন রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্ট সাধারণত স্টাইলিশ অক্ষরে লিখতে নেই, তাই স্পষ্ট ও সকল অক্ষরের যথাযথ সাইজ রাখার বিষয়ে খেয়াল রাখতে হবে। অ্যাসাইনমেন্টের তথ্যের উৎস যে কোনো কিছু হতে পারে, যেমন বিভিন্ন বই, ইন্টারনেট ইত্যাদি। ছাত্রছাত্রীদের সিলেবাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে অযথা বড় করা ঠিক নয়, তবে বিভিন্ন প্রশ্ন বা টপিক বড় ব্যাখ্যায় লিখতে হবে। অর্থাৎ আনসার হতে হবে টু দ্য পয়েন্ট এবং ইলাবোরেটেড। উৎস পড়ে যা বুঝবে সেটিই লিখবে, তবে হুবহু কপি করবে না। এখানে ব্যাখ্যাগুলো মুখস্থ বা উৎসে যা আছে তাই শুধু না লিখে নিজের সুচিন্তিত বিবেচনায় উপস্থাপন করবে। নিজ হাতে কালো বল পয়েন্ট দিয়ে লিখতে হবে, অর্থাৎ অন্য কাউকে দিয়ে লেখানো বা প্রিন্ট করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ। এই কথা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি তখন আমরা কিন্তু তেমন একটা অ্যাসাইনমেন্ট লিখি নেই। আমার মনে আছে শুধু একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলাম, আর কোনো অ্যাসাইনমেন্ট আমাদের লিখতে হয় নাই। আমাদের সায়েন্স ফ্যাকাল্টিতে সেরকম অ্যাসাইনমেন্ট লেখার কোনো নিয়ম প্রচলিত ছিল না, প্রচলিত ছিল না। তাহলে এখন প্রশ্ন কয়টি, মূল্যায়ন কিভাবে? আমি এখানে প্রশ্ন কয়টি তোমরা জানো, মূল্যায়ন কিভাবে সেটাও জানো। এটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। প্রশ্ন কয়টি সেটাও তোমরা জানো, মূল্যায়ন কিভাবে সেটাও এখানে দেখতে পাচ্ছ। সুতরাং এখানে তোমাদের ইতিমধ্যে কনসেপ্ট হয়ে গেছে। কেউ কিছু লিখেও ফেলেছ। যারা লিখে ফেলেছ তার আবারও লিখবে প্রয়োজনে। যদি যথাযথ হয় নাই মনে করো আবারও লিখবে। যতবার লিখবে তত তোমার লেখা কি উন্নত হবে, সুন্দর হবে, ভাষা সুন্দর হবে, লেখার স্টাইল সুন্দর হবে, লেখাও সুন্দর হবে। সুতরাং যাদের লেখায় সামান্যতম ঘাটতি আছে মনে করো তোমরা আবার প্রয়োজনে সংশোধন করে আবারও লিখবে।
তাহলে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করা যাক। এখন রসায়নের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করা যাক। যেমন তোমরা এখানে পুরো কাগজটা তোমরা দেখতে পাচ্ছ বা তোমাদের হস্তগত আছে এই কাগজটা, সুতরাং এখানে আমার ডিটেলস বলার দরকার নেই। আমি সংক্ষেপে তোমাদের কিছু কথা বলে যাব। যেমন এখানে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা লিখতে বলা হয়েছে। তাহলে এখানে তোমার কি কি লেখা উচিত? আগেও বলেছি এটা একদম খুব সংক্ষেপে লেখার কোনো সুযোগ নাই, প্রয়োজনও নাই, কারণ আমরা পরীক্ষার হলে তো এটা লিখছি না, এটা বাসায় বসে লিখছি। এটার জন্য প্রয়োজনীয় রেফারেন্স ব্যবহার করতে পারতেছি। সুতরাং আমার কাজ হবে সুন্দরভাবে সুচারুভাবে রিলেভেন্ট সবগুলো বিষয় যথাযথভাবে প্রয়োজনীয় ব্যাখ্যা সহ লিখব। ঠিক আছে? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। তাহলে সেখানে তোমার বোরের মডেল তো অবশ্যই লিখতে হবে, তারপরে বোরের মডেলের সীমাবদ্ধতাও ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করে রাদারফোর্ড মডেলের সাথে বোরের মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করবে। আমি মনে করছি এই জিনিসগুলো লিখবে। ঠিক আছে? এই জিনিসগুলো লিখলে তোমার পূর্ণ নম্বর গেইন করবে। তারপরে খ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ NLMOS কোয়ান্টাম সংখ্যা সমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা। তাহলে N দিয়ে কি বোঝায় তোমরা জানো, L দিয়ে কি বোঝায় তাও তোমরা জানো, M দিয়ে কি বোঝায় সেটাও তোমরা জানো, S দিয়ে কি বোঝায় সেটাও তোমরা জানো। সুতরাং এগুলোর বর্ণনা লিখবে। বর্ণনা লেখার পরে ব্যাখ্যা করবে N থেকে L কিভাবে পাওয়া যায়, L থেকে M কিভাবে পাওয়া যায়, আর S কি, S এর মান কত কত, এই জিনিসগুলো এভাবে লিখবে। তারপরে এই কোয়ান্টাম সংখ্যা সমূহ দ্বারা কি বোঝায় এই জিনিসগুলো লিখবে, অর্থাৎ তার তাৎপর্য ব্যাখ্যা করবে। তাহলে এই পয়েন্টগুলো যদি যথাযথভাবে লিখো তোমার পূর্ণ নম্বর এখানে এসে যাবে। এরপরে গ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ N এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব। তোমরা দেখতে পাচ্ছ এটা একদম গাণিতিক, অনেকটা গণিতের অঙ্কের মতোই। তাহলে আনসারটাও টু দ্য পয়েন্ট হতে হবে। তাহলে সেভাবে তোমরা আনসার করবে। যেমন এখানে কি করতে হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা N এর মান 3 তোমরা দেখতে পাচ্ছ। তাহলে N এর মান 3 হলে এটা কোন সেল হয় তোমরা জানো, তাহলে সেই সেলটা উল্লেখ করবে। ঠিক আছে? অর্থাৎ প্রধান শক্তি স্তর এর নাম উল্লেখ করবে। প্রধান শক্তি স্তর তো 3 আছে, তার নামটাও উল্লেখ করবে। ঠিক আছে? তারপরে N এর মান যদি 3 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান কত কত হয়। তাহলে L এর মান 0 হলে কোন উপস্তর হয় সেটা উল্লেখ করবে, L এর মান 1 হলে কোন উপস্তর হয় সেটা উল্লেখ করবে, L এর মান 2 হলে কোন উপস্তর হয় সেটা উল্লেখ করবে, কোন উপস্তর হয় সেটা উল্লেখ করবে। এরপরে L এর মানের সাথে M এর মানের একটা সম্পর্ক আছে তোমরা জানো। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা M এর মান লিখবে। M এর মান আমরা জানি প্লাস L থেকে শুরু করে 0 সহ -L পর্যন্ত হতে পারে। সুতরাং L এর মান 0 হলে M এর মান 0 হবে, তাহলে অরবিটাল সংখ্যা হবে একটি, সেই অরবিটালটার নাম হচ্ছে S অরবিটাল। ঠিক আছে? L এর মান 1 হলে M এর মান +1 0 -1, তাহলে সেক্ষেত্রে কয়টা অরবিটাল? 3টে অরবিটাল। সেই অরবিটালগুলোর নাম কি? পি অরবিটাল। তাহলে পি অরবিটাল এবং তাহলে অরবিটালের নাম এবং সংখ্যা উল্লেখ করবে, পি অরবিটাল এবং কয়টা পি অরবিটাল? 3টে পি অরবিটাল। L এর মান 2 হলে M এর মান কত হয়? +2 +1 0 -1 -2, তাহলে অরবিটাল কয়টা? 5টা। সেই অরবিটালগুলোর নাম কি? ডি অরবিটাল। তাহলে ডি অরবিটাল কয়টা? 5টা। তাহলে অরবিটালের সংখ্যা উল্লেখ করবে। তাহলে এরপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা S লিখবে। তাহলে একটা অরবিটালে একটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা +½ হতে পারে, আরেকটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা -½ হতে পারে। অর্থাৎ একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে একটার +½ একটার -½ তাহলে
এস অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এস অরবিটাল একটা, তাহলে একটাতে দুটি ইলেকট্রন থাকতে পারবে, তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এস অরবিটালে। পি অরবিটাল কয়টা? 3টা। একটা পি অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, একটার স্পিন কোয়ান্টাম সংখ্যা +1/2, আরেকটা কি, আরেকটা ইলেকট্রন স্পিন কোয়ান্টাম সংখ্যা -1/2। তাহলে 3টা পি অরবিটালে 3 দুগুণ 6টা ইলেকট্রন থাকতে পারবে। একইভাবে 5টা ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 5 দুগুণে 10টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে ডি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। তাহলে এখানে মোট অরবিটাল কয়টা পেলাম? এস অরবিটাল একটা, পি অরবিটাল 3টা, ডি অরবিটাল 5টা, মোট কয়টা? 9টা। তাহলে 9টা অরবিটালের একটাতে যদি 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 9টা অরবিটালে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 9 দুগুণে 18টা। তাহলে এই জিনিসগুলো তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইচ্ছা করলে এর সাথে রিলেভেন্ট আরও কিছু কথা লিখতে পারো। তোমাদের কাছে অনেকগুলো রেফারেন্স আছে, যেমন প্রতিটি উপস্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 12+1, সেটাও লিখতে পারো। প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n² সংখ্যক। 2n² এর ব্যাখ্যাটা দিবে এন দ্বারা কি বোঝায়, তাহলে এন প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে 2n² মানে, তাহলে কোনো অরবিটালে কোনো প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, সেটাকেও একটু ব্যাখ্যা করতে পারো। তাহলে এই পয়েন্টগুলো তোমরা যখন লিখবে তখন সেখানে কি ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে আমি যে জিনিসটা আলোচনা করছি গ নম্বর, তাহলে গ নম্বরের এই আলোচনাটা সেটা তোমরা একটা চার্ট করে লিখতে পারো, অথবা বর্ণনা আকারেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ধারাবাহিকভাবে সুন্দরভাবে আমি যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো লিখবো, তাহলে সেটার ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে আসতেছে সর্বশেষ কি, ঘ। ঘ কি? ঘ হচ্ছে অপরিণতি হুন্ডের নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করা। তাহলে আব্বাউনীতি লিখবে। আব্বাউনীতি লেখার পরে তোমরা জানো অ্যান-প্লাজেল নিয়ম, আব্বাউনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে অ্যান-প্লাজেল নিয়মটা লিখবে। হ্যাঁ, তারপর অ্যান-প্লাজেল নিয়মটা লেখার পরে অরবিটাল সমূহের শক্তির ক্রম অনুসারে 1s এর পরে 2s, 2s এর পরে 2p, এভাবে ধারাবাহিকভাবে এই অরবিটাল সমূহের শক্তির ক্রমটা লিখবে। ঠিক আছে, এরপরে পাউলির বর্জন নীতি লিখবে। পাউলির বর্জন নীতির প্রয়োজনীয় ব্যাখ্যা দিবে সংক্ষিপ্ত আকারে। পাউলির বর্জন নীতির কথা যদিও এখানে উল্লেখ নাই, কিন্তু ইলেকট্রোমিনেট লিখতে গেলে তো পাউলির বর্জন নীতি লাগে। পাউলির বর্জন নীতির মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই জিনিসটা লিখবা। হ্যাঁ, তাহলে পাউলির বর্জন নীতিটা লেখার পরে তোমার কি লিখতে হবে? হুন্ডের নীতি। হুন্ডের নীতি লিখবা। হুন্ডের নীতি কি করবা? ব্যাখ্যা করবা। এরপরে পটাশিয়ামের ইলেকট্রোমিনেট লিখতে বলা হয়েছে। তাহলে তোমরা জানো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে কোথায় যায়? 4s অরবিটালে যায়। তাহলে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায় সেটা লিখবে। সবশেষে পটাশিয়ামের ইলেকট্রোমিনেটটা লিখে দিবে। এরপরে ক্রোমিয়ামের ইলেকট্রোমিনেট জানো সাধারণ নিয়ম থেকে ব্যতিক্রম হয়, তাহলে কেন ব্যতিক্রম হয় সেটা লিখবে, অর্থাৎ অরবিটালের স্থিতিশীলতা নিয়ে যে ব্যাখ্যাটা আছে সেটা লিখবে। তোমরা জানো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল প্রায় অর্ধপূর্ণ প্রায় পরিপূর্ণ অরবিটাল অপেক্ষা অধিকতর স্থিতিশীল। তাহলে এই পয়েন্টটা লিখবে, এই পয়েন্টটা লিখে তারপরে ক্রোমিয়ামের ইলেকট্রোমিনেট লিখবে। ঠিক আছে, তাহলে এভাবে ধারাবাহিকভাবে লিখলে ক্রোমিয়ামের ইলেকট্রোমিনেটটা যখন লিখে ফেলবে তখন তোমার কাজ শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ধারণা ইতিমধ্যে তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট লিখেছো, কেউ আংশিক লিখেছো। যদি লিখে থাকো ভালো, সেখানে যদি কোথাও আমার এই যে আলোচনার বাইরে বা আমার এই আলোচনার পরে তোমার যদি মনে হয় যে সেখানে কোথাও একটু সংশোধনের দরকার আছে, তো প্রয়োজনেই সংশোধন করবা। আমি তো বলেছি যেখানে যেখানে তোমার কাঠামোগতভাবে আরও একটু উন্নত করার সুযোগ আছে সেটা উন্নত করবা। প্রয়োজনে একাধিক কাগজ ব্যবহার করবে, একটা ব্যবহার করে এটা ফেলে দিবে, আরেকটা ব্যবহার করবে, আরও সুন্দর হবে। নির্ভুল মার্জিত সুন্দর লেখা দিয়ে, যথাযথ লেখা দিয়ে আমি আশা করছি তোমরা প্রত্যেকেই 16তে 16 গেইন করবে। তোমাদের অনেক শুভকামনা করছি।
এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের যে গ্রিড অ্যাসাইনমেন্ট কোনটা কোন সপ্তাহে কোন সাবজেক্টের কী অ্যাসাইনমেন্ট কীভাবে আছে সেই জিনিসটা তো তোমাদের তোমরা পেয়ে গেছো, সেই জিনিসটা এখানে আছে, সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা যথাযথভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে অ্যাসাইনমেন্টের যে সুবিধা সেটা পুরোটা গেইন করতে সক্ষম হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থেকো।